আজকের কর্মসূচির অন্যতম আয়োজক শ্রী অনিমেষ বালা, আমাদের মধ্যে আছে বারাসাত জেলার সভাপতি সুজন আছে, আমাদের মধ্যে আছে সুশীল বোস, আমাদের নদিয়া দক্ষিণের সভাপতি, আমাদের মধ্যে আছে আমাদের আরও অন্যান্য নেতৃত্ব, যেমন আমাদের গোসাইরা এবং এলাকার বিভিন্ন সাধু গোসাই পাগল দলপতি মায়েরা, সকলকে আমার পক্ষ থেকে আমার ভক্তিপূর্ণ প্রণাম, আমার ভালোবাসা জানাই। আমরা প্রতি বছর আসি আপনাদের এই সভাতে। এবারে সভা খুবই সুন্দরভাবে পালিত হচ্ছে এবং এটা খুবই একটা দর্শনীয় হয়ে উঠেছে প্রথম থেকে। আশা করি এই সভার আরও বেশি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এবং আগামীতে আপনারা এই সভাকে একটা জাতীয় স্তরেও নিয়ে যান, সেটাও আমরা চাই। সেখানে আমাদের করণীয় যেটা, সর্বপ্রথম আমাদের মতুয়া ঐক্যকে গড়ে তুলতে হবে। সবচাইতে বড় কথা হচ্ছে একদম পরিষ্কারভাবে বলা দরকার, বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশের যত সংখ্যক ওখানকার সংখ্যালঘু মানুষ আছে, তার মধ্যে মতুয়া সম্প্রদায়ের মানুষ সবচাইতে বেশি। 2 কোটি মানুষ যদি সংখ্যালঘু হয়, তার মধ্যে 1.5 কোটি মানুষ ওখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে। তো আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, আমাদেরকে খবর রাখতে হবে যে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের দাদা দিদিরা কেমন আছে ওখানে। কেননা বাংলাদেশের বর্তমান যে সরকার, সেই সরকারের মাধ্যমে সংখ্যালঘুদের উপরে বিভিন্নভাবে অত্যাচার, অবিচার, অনাচার চলছে। আমাদের এও মাথায় রাখতে হবে যে আমরা এমন কিছু এখান থেকে করব না, বেশি কিছু, যে সেটা অতিরঞ্জিত হয়ে বাংলাদেশের আমাদের ভাই বোনদের উপর প্রভাব পড়ে। আমরা প্রতিবাদ সভা করতে পারি, বিভিন্ন ধর্মীয় সভার মাধ্যমে প্রতিবাদ করতে পারি। আমাদের প্রতিবাদ করার ভাষা আমাদের ধর্মীয়ভাবেই থাকবে, কেননা যারা বোঝে না, যারা বুঝতে চায় না, তাদেরকে কখনো বোঝাতে যাওয়া উচিত নয়। সে যে কোনো অঙ্গভঙ্গি হোক না কেন, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন, এই সময় বিশেষভাবে চুপ করে থাকা আমাদের আবশ্যক। যখন সরকারের মতি ফিরবে, আমরা তখন আমাদের এই সমস্ত প্রশ্নগুলো আগামীতে করব বলে আমার মনে হয় ভালো হয়। আমি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে আমি রিপোর্ট করেছি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, এপাশের পরিস্থিতি নিয়ে, বর্ডারের মধ্যে যে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে তা নিয়ে রিপোর্ট করা হয়েছে। তো আমাদের করণীয়, এপাশে আমরা একত্রিত থেকে আমাদের ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক মর্যাদাকে বাড়াই, তার উন্নতি সাধনে আমরা এডুকেশনের পিছনে আমাদের সময় দিয়ে আমাদের সন্তানদের আগামীতে আগে বাড়িয়ে তুলি। আপনারা দেখেছেন যে বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে সমস্যা
তৈরি হচ্ছে, সেই সমস্যাকে সমাধান করতে গেলে সময়ের দরকার, এবং সেই সময় আমরা ধৈর্য ধরে আমাদের কর্মকাণ্ডগুলো আমরা করে চলি। আমরা বেশি কিছু করব না। আমি বারবার একটা কথাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমরা বেশি কিছু করব না, আমরা দেখাবো না, আমরা দেখিয়ে নেতা হতে যাব না। আমরা দেখিয়ে নেতা হতে গেলে ওপাশের আমাদের সমাজের মানুষদের উপর সবচাইতে বেশি অত্যাচার হচ্ছে, আর সেটা হয়তোবা যারা অন্তর আত্মা দিয়ে বুঝতে পারছেন তারা অবশ্যই এর বিচার, এর ব্যবস্থাকে আপনারা তুলে ধরতে পারছেন। আসি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের শ্রীবৃদ্ধির বিষয় নিয়ে বলতে, তাহলে অবশ্যই বলতে হবে আমাদের বর্তমানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমাদের সংগঠন তৈরি হয়েছে। দীর্ঘ বহু বছর পরে আমরা মধ্যপ্রদেশেও আমাদের সংগঠনকে ভালোভাবে বিস্তার করেছি। আপনারা যত বেশি মতুয়া সম্পর্কে আসবেন তত বেশি দেশের মতুয়াদের সম্পর্কে জানতে পারবেন। বিশেষ যে রাজ্যগুলোতে মতুয়ারা আছে সেই রাজ্যগুলোর নাম আপনাদেরকে বলি, আর সেখানে আমি একবার করে ভিজিট করে এসেছি। উত্তরাখণ্ডে আমাদের প্রচুর সংখ্যক মতুয়া আছে, উত্তরপ্রদেশে আছে, মধ্যপ্রদেশে আছে, মহারাষ্ট্রে আছে, তেলেঙ্গানায় আছে, অন্ধ্রপ্রদেশে আছে, কর্ণাটকে আছে, ছত্তিশগড়ে আছে, উড়িষ্যায় আছে, ঝাড়খণ্ডে আছে, বিহারে আছে, আসামে আছে, ত্রিপুরায় আছে, এবং পশ্চিমবঙ্গে সর্ববৃহৎ সংখ্যায় আছে। আমাদের যখন সেটেলমেন্ট হয়েছিল সেই সেটেলমেন্টের সময় তৎকালীন সরকার আমাদের এই সম্প্রদায়ের মানুষদের এরা যাতে একত্রিত না হতে পারে তার জন্য দেশের বিভিন্ন প্রান্তে এদেরকে ছড়িয়ে দিয়েছে, আর তার জন্য আজকে সেখানে যত পরিমাণে মানুষ ছিল সেখানে যত পরিমাণ মানুষ ছিল তার চাইতে বেশি পরিমাণ মানুষ সেখানে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে, এবং মতুয়া সংস্কৃতি, মতুয়া ধর্ম এবং মতুয়া সমাজের যে সামাজিক কর্মকাণ্ড সেটাকে সেখানকার সংস্কৃতির সাথে মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। তাই আমরা চাইব সারা পশ্চিমবঙ্গ তো অবশ্যই আছে, সারা ভারতবর্ষের মতুয়াদের জাগরিত করতে পারলে আমাদের আগামী দিনের যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারব। একজন মতুয়া সমাজের ব্যক্তি যদি পার্লামেন্টে থাকে তাহলে পার্লামেন্টে কি চলছে সেই সমাজকে বার্তা দেওয়া যায়। দুজন যদি থাকে আরও বেশি সংখ্যায় বার্তা দেওয়া যায়, পাঁচজন যদি থাকে আরও বেশি সংখ্যায় বার্তা দেওয়া যায়। অর্থাৎ গণতান্ত্রিক ভারতে আমাদের যত বেশি প্রতিনিধিরা পার্লামেন্ট বা অ্যাসেম্বলিতে থাকবে আমরা তত বেশি জাতীয় স্তরে আমাদের বিস্তার লাভ ঘটবে, এবং দেশের কোন প্রকার সিদ্ধান্ত নিতে চলেছে, কোন প্রকার সিদ্ধান্তে দেশের কোন পরিস্থিতি হতে চলেছে সেই বিষয়গুলো আমরা জানতে পারি। আপনাদের বলি, এই যে অধিবেশন গেল পার্লামেন্টে, এই অধিবেশনে এক দেশ এক ভোট তার বিল আনা হয়েছে।
আমি রাজনৈতিক প্রশ্নে যাচ্ছি না, এক দেশ এক ভোটের কথা এই কারণে বললাম। সারা ভারতবর্ষে যদি একটা টাইমে ভোট করা হয় তাহলে আমার মনে হয় ঝামেলা চুকে যায়, এবং সেটা যদি হয় শীতকালে তাহলে আরও বেশি ভালো হয়। যারা ভোট করান আর যারা ভোট লড়েন তারাই বুঝতে পারেন যে ভোট করতে কী কষ্ট হয়। তাই খুব ভালো পদক্ষেপ, এটা দেশের সরকারের সিদ্ধান্ত। সংসদ ভবনে সেই বিল আনা হয়েছে, আগামীতে সেটাকে পাশ করা হবে। আপনারা জানেন যে বাবা গুরুচাঁদ ঠাকুরের যখন জীবিত ছিলেন তখন ওনার উদ্দেশ্য ছিল জাতিকে যদি আগে বাড়াতে হয় তাহলে সবার আগে শিক্ষা দরকার, এবং সেই শিক্ষা যখনই অর্জন হবে তখন তারা জাতীয় স্তরে উঠতে থাকবে। আর জাতীয় স্তরে ওঠার মানে কি? প্রতিনিধিত্ব করা। একটা দল যখন রাস্তা দিয়ে যায়, ধরুন এই সম্মেলনে আসছে, সেই দলটাকে প্রতিনিধিত্ব করতে হয় একজনকে। যদি দলটাকে প্রতিনিধিত্ব না করা হয় তাহলে দলটা বিক্ষিপ্ত হয়ে যায়। তো একটা জাতিকে পরিচালনা করতে গেলেও সেখানে প্রতিনিধিদের দরকার পড়ে, আর প্রতিনিধি হতে গেলে শিক্ষা আবশ্যিক। তাই গুরুচাঁদ ঠাকুর সর্বপ্রথমে শিক্ষার উপরে জোর দিয়েছিলেন, এবং শিক্ষার উপর জোর দিয়েছিলেন এই কারণেই যে সমাজের যাতে তার জ্ঞান, তার বুদ্ধি, তার বিকাশ হয় এবং তারপরে সে প্রতিনিধিত্ব করার ক্ষমতা রাখে। আজকে আপনারা যদি সিএ নিয়ে লড়াই না দিতেন, সেন্ট্রালে সিএ পাস হতো না। আর সিএ পাস না হলে আজকে আপনারা বুঝতে পারছেন এবং সকল মানুষ বুঝতে পারছে সিএ কতটা জরুরি, তাই কি না? সিএ জরুরি কিনা আপনারা এখন বলুন। এখন বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, সে পরিস্থিতিতে ভারতবর্ষ ছাড়া কোন দেশ ঠাঁই দেবে? তাহলে সিএর যে কর্মকাণ্ড, সিএ যে বিষয়, এটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আগের প্রজন্মরাও ভেবে এসেছে সিএ নিয়ে, আমরা এই প্রজন্মের মানুষরা সিএ নিয়ে ভাবছি, এবং আগামী দিনের প্রজন্মরাও সিএ নিয়ে তাদের ভাবতে হবে। তাই সরকার সম্পূর্ণভাবে পরিসমাপ্তি করবার জন্যে সিএকে এনে সেটাকে পাশ করানো হচ্ছে। অনেকের প্রশ্ন আছে, সিএতে অ্যাপ্লিকেশন করা অনেক কঠিন, এবং সেই কঠিনতার জন্য আমরা সঠিকভাবে সিএ করতে পারছি না। আপনাদের সবার প্রথমে বলি, সিএ যখন পাশ হয়েছে তখন দেশের সমস্ত প্রান্তে সিএ হবে, কিন্তু কোনো রাজ্য সরকার যদি সেই সিএ তার সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে তাকে প্রতিশ্রুতি না দেয়, তাহলে সেই সরকার, রাজ্য সরকারের সেখানে করা মুশকিল হয়ে পড়ে। যেমন পশ্চিমবঙ্গের সরকার সিএকে সমর্থন করেনি, তেলেঙ্গানার সরকার সিএকে সমর্থন করেনি, কেরালার সরকার সিএকে সমর্থন করেনি। কিছু যায় আসে না, যে কারণে কেন্দ্রীয় সরকার সিএকে অনলাইন পোর্টালে করে দিয়ে আমাদেরকে ওই ফর্ম ফিল আপের জন্য বলেছে যে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা করুন, সময় মতো আপনাদের সিএ হয়ে যাবে। তাহলে এই রাজ্যের যদি তৎপরতা না থাকে তাহলে জেলা কালেক্টর বা ডিএম, তারপরে এসডিএম বা এসডিপি, এসডিও, এদের মাধ্যমে যে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে সিএ ইমপ্লিমেন্টেশন হওয়ার কথা, সেইগুলো সঠিকভাবে হয় না।
হচ্ছে না এখানে, যে কারণে অনলাইনে করতে হচ্ছে। কিন্তু সিএ করা আবশ্যিক। সিএ কারা অ্যাপ্লিকেশন করবেন আমি বলে দিই। যারা 1955 সালের পরে, অর্থাৎ 1955 সালে সিটিজেনশিপ আইন তৈরি হয়, তারপরে থেকে 2014 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত যে কাট অফ ডেট আছে, সেই কাট অফ ডেট পর্যন্ত যারা সশরীরে ভারতে এসছেন তারা অ্যাপ্লিকেশান করতে হবে। কাদের করতে হবে না? যারা 1955 সালের পরে কাট অফ ডেটের পর থেকে 87 সালের 7ই জুলাই পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছেন, ওই আগত মানুষদের তাদেরকে সিটিজেনশিপ নিতে হবে না। তারা ম্যাক্সিমাম লোকেরাই চাকরি করছে, বেশিরভাগ মানুষরাই চাকরি করছে, তাই তাদেরকে সিটিজেনশিপ নিতে হবে না। অতএব সিটিজেনশিপ অ্যাপ্লাই না করলে চাকরিরও কোনো ভয় নেই। যারা 14 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এসেছে 55 সালের পর থেকে সশরীরে, তারা অনেকে মারাও গেছেন, অনেকে জীবিত আছেন। তাহলে যদি দেখা যায় এই উদ্বাস্তু মানুষদের 50%-এর বেশি মানুষের সিটিজেনশিপ নিতে হবে না, 50% বেশি মানুষের সিটিজেনশিপ নিতে হবে না, আর বাকি লোকেদের নিতে হবে। এটা নর্মস। কারণ সিটিজেনশিপ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত কবচ। আজকে আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমারে আরাকান আর্মিরা রোহিঙ্গাদের ভাগাচ্ছে কোথায়? বাংলাদেশে, তাই তো? জানেন খবর কিছু না? জানেন? তাহলে খবর এই যে রোহিঙ্গারা কারা? এরা থাইল্যান্ড থেকে আগত একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ, বহু বছর ধরে এই মায়ানমারের ওই আরাকান অঞ্চলে বসবাস করছিল। কিন্তু তারা জাতীয় স্তরে তারা স্বীকৃতি নেয়নি বা সিটিজেনশিপ নেয়নি ওই দেশের। এরকম কোনো প্রভিশন বা প্রবিধান বা কোনো নিয়ম চালু করা হয়নি ওখানে। আজকে 400 বছর পরে ওই দেশে থাকার পরেও, 5-7 প্রজন্ম হয়ে যাওয়ার পরেও ওদেরকে ওই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কেন? ওদের কোনো সরকারি এভিডেন্সে ওদের কোনো সাংবিধানিক রাইট বা অধিকার নেই। তাহলে আমাদের ক্ষেত্রে যে এই ভবিষ্যতে হবে না, এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে? আমরা তো বাংলাদেশ দিয়ে, পাকিস্তান দিয়ে আগত। ভারতবর্ষে আমাদের স্থায়ী ব্যবস্থা করার জন্য আমাদের সাংবিধানিক স্বীকৃতি তো দিবে। সেই সাংবিধানিক স্বীকৃতি হচ্ছে এইটা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমাদের কাউকে এদেশ থেকে আর যেতে হবে না কোনো দিন। কারণ সংবিধানে যখন একবার এই আইন চলে এসেছে, এই আইনকে কেউ কোনোদিনও কাটতে পারবে না। এর সংযোজন করতে পারে, এর বিয়োজন করতে পারবে না। তাই সিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের যদি সার্বিক কিছু জানতে হয়, আপনারা অনিমেষের সঙ্গে যোগাযোগ করুন। ঠাকুরবাড়িতে আমরা একটা সিএ অ্যাপ্লিকেশন সেন্টার খুলেছি, যেখান থেকে, কারণ এটা একটা দুটো মানুষের কাজ নয়, এটা প্রায় কয়েক কোটি মানুষের সমাধানের কাজ। এটা 1-2 বছরে সিটিজেনশিপ কমপ্লিট হয়ে গেল এরকম নয়, দীর্ঘ 7-8 বছর লাগবে সমাধান করতে, কেন্দ্রীয় সরকার এই প্রসেস কমপ্লিট করতে। তাই কেউ কখনো বিচলিত হবেন না। অনেকে হয়তো বা অনলাইনে সাবমিশন করেছেন। বাংলাদেশের ডকুমেন্টস একটা অত্যন্ত তাৎপর্যকর জিনিস। কেন? বাংলাদেশের ডকুমেন্টস গভর্নমেন্ট চাইছে এই কারণেই
যে বাংলাদেশের ডকুমেন্টস থাকলে সেই ব্যক্তিকে শনাক্ত করা যাচ্ছে যে সে বাংলাদেশের সিটিজেন ছিল বা পাকিস্তানের সিটিজেন ছিল, সে উগ্রপন্থী বা আল কায়দার কোনো সদস্য নয়। এরকম কোনো সদস্যদের আমরা সিটিজেনশিপ দিচ্ছি না ভারতে। এটার সিকিউরিটি এবং সত্যতা প্রমাণের জন্য বাংলাদেশের ডকুমেন্টসটা জরুরি করেছে। আমরা এখানে কথা দিচ্ছি যাদের কাছে বাংলাদেশের ডকুমেন্টস নেই, আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে তাদেরকে একটা সার্টিফাই করে দেব আমাদের সংগঠক হিসাবে। আমরা অবশ্যই জানতে পারবো যে ব্যক্তি যাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সে ব্যক্তিকে, তার সম্পর্ক কি, বাংলাদেশে কোথায় বাড়ি ছিল, কি বৃত্তান্ত, সমস্ত কিছু আমরা জানতে পারবো। তাই আপনাদের বলি, সিটিজেনশিপ নিয়ে গা হেলামো বা অবহেলা করার দরকার নেই। 1 বছর পরে করলেও 2 বছর পরে করলেও সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে হবে তাদেরকে যারা বাংলাদেশ থেকে সশরীরে এসেছেন। যাদের সন্তানাদি যারা এসেছেন তাদের সন্তানাদি 55 সালের থেকে যদি 87 সালের মধ্যে জন্মগ্রহণ করে তাদেরকে আর সিটিজেনশিপ নিতে হবে না। আবার 87 সালের পর থেকে 14 সালের পর অবধি যাদের জন্মেছে তাদের নিতে হবে, কারণ ওই সময় সিটিজেনশিপ, জন্মসূত্রে সিটিজেনশিপ 87 সালে তুলে দেওয়া হয়েছিল। রাজীব গান্ধী তৎকালীন সময় প্রধানমন্ত্রী ছিলেন। তৎকালীন সময় রাজীব গান্ধীর এই বিল পাশ করিয়ে জন্মসূত্রে সিটিজেনশিপ বন্ধ করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল মা বাবার যে কোনো একজনের ভারতবর্ষের নাগরিক হতে হবে। তো যাই হোক, এ নিয়ে অনেক দীর্ঘমেয়াদী টানাপোড়েন চলেছে। এই মুহূর্তে সার্বিক সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর হয়ে সিএকে আগামী দিনে সমাপ্ত করতে চায় এবং ভারতবর্ষে তাদেরকে সিটিজেনশিপ দিতে চায় যারা ভারতবর্ষে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে এসেছেন। আমি মনে করি যে সকলে আমার কথা বুঝেছেন। যারা সশরীরে 55 সালের পরে ভারতে এসেছেন, 14 সালের 31শে ডিসেম্বর কাট অফ ডেট, সশরীরে যদি জীবিত থাকেন তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করবেন। কিন্তু আপনার সন্তান যদি 55 সালের পর থেকে 87 সালের আগ পর্যন্ত যদি ভারতে জন্মায় তাহলে তাকে সিটিজেনশিপ নিতে হবে না, সে জন্মসূত্রেই সিটিজেনশিপ পাবে। সেটাই ছিল নিয়ম। পরবর্তীতে যারা জন্মেছেন 87 সালের পর থেকে 14 সালের 31শে জুলাই, এই 31শে ডিসেম্বর তারা সিটিজেনশিপ নেবেন। যাই হোক, খুব সুন্দর সময় আপনাদের সঙ্গে আজকে অতিবাহিত হলো। আমি খুব আনন্দিত আপনাদের মধ্যে। ঠাকুরের কাছে কামনা করি আপনাদের অনুষ্ঠানের আরও বেশি শ্রীবৃদ্ধি ঘটুক। আপনারা এই অনুষ্ঠানকে একটা সুন্দর মাত্রায় নিয়ে যান, আরও বেশি মতুয়া সংস্কৃতি এবং কালচারকে তুলে ধরবেন, এই আশা রাখি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আমার ঠাকুরের কাছে সেই প্রার্থনা করে সকলের প্রতি আমার শুভেচ্ছা, আমার অভিনন্দন, আমার ভক্ত সমাজকে আমার প্রণাম জানিয়ে শেষ করার আগে একটা কথা বলছি। আপনাদের জন্য যে রেলের একটা কৃষ্ণনগর থেকে তেহট্ট পর্যন্ত, তাই তো, হ্যাঁ, করিমপুর, সেটাকে অলরেডি ডিআরএমের কাছে, জিএমের কাছে সেটাকে দেওয়া হয়েছে। আমি ওই কাগজ নিয়ে মাননীয় মন্ত্রীজির কাছে আগামী অধিবেশনের আগে আমি নিজে একবার ওটা নিয়ে যাব, যাতে আপনাদের এই রেলটা অতি তাড়াতাড়ি এটা যাতে এখানে সম্পন্ন করানো যায়। কেননা করিমপুর অবধি যে যদি লাইন হয় তাহলে বহু মানুষের নিত্য যাত্রী যারা বাসে ট্রামে যাতায়াত করে, ট্রাম তো নেই এখানে, বাস, তো তাদের পক্ষে উপকার হবে। আমরা সচেষ্ট এই নিয়ে যে আপনাদের এখানে রেলটা হোক। আমি এখানকার যিনি সাংসদ আছেন আমি তাকেও রিকোয়েস্ট করতে বলবো, কেননা গণতান্ত্রিক দিক থেকে এখানে সাংসদেরও অধিকার বা তার উচিত এখান থেকে আপনাদের জন্য, কারণ আপনাদের রিপ্রেজেন্টেটিভ সে,
আপনারা জিতিয়ে তাকে পার্লামেন্টে পাঠিয়েছেন, তারও এখান থেকে এই রেলের জন্য বলা উচিত। কিন্তু মাননীয় মন্ত্রীজির কাছে আমি নিয়ে যাব এটা নিয়ে। সবার আগে তার যাওয়া উচিত ছিল, জানি না এই কথা শুনে সে আগে দৌড়ে চলে গেলে ভালো হয়, তবু আমি নিয়ে যাব নিজে একবার। সেটা আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, খুব শিগগিরই তার রিসিভ কপিও আপনাদের কাছে পাঠিয়ে দেবো অনিমেষের মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা এই কামনা রাখি। সকলকে আমার আরেকবার নমস্কার, আমার প্রণাম জানাই। জয় হরিবোল।